হ্যাঁ, এমএলএ কে জিজ্ঞাসা করছে। সেটাই তো কথা এখন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ, ওটাই তো, ওটাই তো। শোনো না, একদিন এক কাজ করি চলো। একদিন পিএসসি অফিসে যাই চলো। আবার এর মধ্যে আবার ইয়ের সব এসএসসির আবার ইন্টারভিউ আরে চলবে। মানে আবার শুরু, এসএসসি আবার কোন দিকে মোড় নেয়, যা কেস শুরু হয়ে গেছে, যে হবে কিনা আদেও সন্দেহ আছে স্কুল সার্ভিসটা। হ্যাঁ, কেস হয়েছে, আবার কেস হওয়ার জন্য সব একদম কাঁচা বেঁধে সব নেমেছে, বুঝলে। এডুকেশনে তো কেস করছে, মানে প্রচুর গ্রুপে হয়ে গেছে, সব কেস করছে। 8টা 10টা সব গ্রুপ হয়ে গেছে। 8টা 10টা গ্রুপ হয়ে গেছে, অনেক প্রশ্ন ভুল হয়েছে, সেইগুলো নিয়ে সব কেস করার জন্য সব টাকা পয়সা জোগাড় করছে। টাকা পয়সা 4,000 টাকা করে সব দিতে হচ্ছে সব, দেখতে পাচ্ছি। আবার ওইদিকে জিওগ্রাফিতে কেস হয়েছে। হুম। সেরকম ব্যাপার। তাহলে এইদিকে যদি এখন সেরকম যদি খবর টবর না আসে, তাহলে একদিন ওরাও বলছিল, আহ, যদি ওরা যদি ডেপুটেশন করে তাহলে খুব ভালো, ওদের সঙ্গে আমরা চলে যাব। হ্যাঁ, না হলে আবার আমাদের আলাদা যেতে হবে। অগ্নিবর সঙ্গে একবার আমি কথা বলে নিই, ঠিক আছে? কি বলো সাইদ? ওনার সঙ্গে কথা বলে নিই, কথা বলে নিয়ে তারপরে দেখছি কি বলে। আচ্ছা চলো শুরু করি, আর অনেকটা আজকে বের হয়ে গেল। দেখো, প্রশ্ন আলোচনা করা খুবই মানে গুরুত্বপূর্ণ। এই যে প্রশ্ন আলোচনা করলাম না, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, এর মধ্যে আমরা বুঝতে পেরে যাব যে কোনগুলো পরীক্ষায় আসবে বা কি করতে হবে আমাদের। চলো, আজকে একটু লেখো আইকিউ, বুদ্ধি এবং ক্রিয়েটিভিটির কিছু পার্ট আমি লেখাবো, ঠিক আছে? হেডিং করো আইকিউ, বুদ্ধাঙ্ক যেটাকে বলা হয়। দেখো, আইকিউ বা বুদ্ধাঙ্ক, এই বুদ্ধাঙ্ক হচ্ছে অ্যাকচুয়ালি কোনো ব্যক্তির বুদ্ধির কতটা রয়েছে, বুদ্ধির মান সেটা নির্ণয় করার একটা গাণিতিক পদ্ধতি, সেটা হচ্ছে বুদ্ধাঙ্ক। যেটা 1912 সালে আবিষ্কার করেন, কে করেন? উইলিয়াম স্টার্ন বলে একজন ব্যক্তি, মনোবিদ। তিনি এই আইকিউ নির্ধারণ করেন প্রথম, ঠিক আছে? মানে এই সূত্রটা উপস্থাপন করেন, আইকিউ, ইন্টেলিজেন্স কোসিয়েন্ট। ঠিক আছে, ইন্টেলিজেন্স কোসিয়েন্ট। আমি স্ক্রিন শেয়ার করছি, আমি কি লিখবো খাত, মানে বোর্ডে লিখবো নাকি মোটামুটি বুঝতে পারছো? লিখতে হবে না, ছেড়ে দাও, টাইম নষ্ট হবে। আমি যেটা বলছি একটু শোনো বা খাতায় নোট করো। লেখো আইকিউ কি, প্রথমে বুদ্ধাঙ্কটা লেখো। বুদ্ধাঙ্ক হলো কোনো ব্যক্তির বুদ্ধির মান নির্ণায়ক একক। বুদ্ধাঙ্ক হলো কোনো ব্যক্তির বুদ্ধির মান নির্ণায়ক একক। বুদ্ধাঙ্ক হলো কোনো ব্যক্তির বুদ্ধির মান নির্ণায়ক একক, ঠিক আছে? এবার কে এই টার্মটা প্রথম ইউজ করেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। লেখো উইলিয়াম স্টার্ন। উইলিয়াম স্টার্ন, পেটকারা মধ্যে ছয়টয় রেপ তন্তেন। উইলিয়াম স্টার্ন বুদ্ধি পরিমাপের জন্য একটি সূচক প্রবর্তন করেন। একটি সূচক প্রবর্তন করেন। উইলিয়াম, হ্যাঁ, উইলিয়াম স্টার্ন। আচ্ছা সালটা বলিনি না, সালটা যদি না বলি থাকি লিখে নাও। উইলিয়াম স্টার্ন 1912 সালে বুদ্ধি পরিমাপের জন্য একটি সূচক প্রবর্তন করেন।
ঠিক আছে, এটি আইকিউ বা বুদ্ধাঙ্ক নামে পরিচিত। এটি আইকিউ বা বুদ্ধাঙ্ক নামে পরিচিত। ওকে, এটি আইকিউ বা বুদ্ধাঙ্ক নামে পরিচিত। এবার দেখো প্যারা চেঞ্জ করে আইকিউ, এটাকে ইংলিশে বলা হয় ইন্টেলিজেন্স কোশিয়েন্ট। ইন্টেলিজেন্স কোশিয়েন্ট আইকিউ সমান সমান এমএ বাই সিএ, মেন্টাল এজ, মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ, সিএইচও ক্রোনোলজিক্যাল এজ, এমএ বাই সিএ ইন্টু 100, এমএ বাই সিএ ইন্টু 100 আইকিউ। ঠিক আছে, মানে এখান থেকে আবার প্রশ্ন হয়, এই পরীক্ষায় এসআই এর পরীক্ষায় কিন্তু আইকিউ থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, এসেছিল অনেকবার। তো আইকিউ এখানে এম এ বাই সি এ এরকম প্রশ্ন, অঙ্ক দিয়ে দেবে যে এম এ আছে, বুদ্ধাঙ্ক এত, সি এ বের করো। ঠিক আছে, তাহলে আমি একটা প্রশ্ন দিচ্ছি, লিখো। দেখো কোনো শিক্ষার্থীর মেন্টাল এজ 12 এবং ক্রোনোলজিক্যাল এজ 10, আইকিউ কত? কত হলো বলো? 120। সবার এসছে 120? বলো, সবার এসছে? আচ্ছা, এম এ কত আছে? এম এ 12 আছে, আর সি এ কত আছে? 10 আছে, ইন্টু 100, 0 0 কেটে গেল। এ ভাই, ও আচ্ছা, এখানে 120 দিয়েছি কেন? এম এ 10 আছে, এই 12 আছে, তাহলে এটা হ্যাঁ 120, ঠিক আছে, তাহলে 120 হয়ে গেল। আবার কখনো কখনো কি হয়, শুধু বুদ্ধি দিয়ে দেবে, আইকিউ দিয়ে দেবে, যে বললো যে আইকিউ 140 আর সিএ ধরো 10, এম এ কত বের করো। আইকিউ 114, সিএ 10, মানে ক্রোনোলজি, আইকিউ 140, হ্যাঁ, ক্রোনোলজিক্যাল এজ 10, তাহলে এম এ কত, মানে মেন্টাল এজ কত? করো। রুমনা কত বলছো? 14, বাকিরা কত এসছে? 14ই হবে মনে হয়, আশা করছি। করছো বাকিরা? আইকিউ সমান সমান কি? এম এ বাই সি এ, তার আইকিউ কত? 140 বসিয়ে দাও, সমান সমান এম এ কত? এম এ জানতে চেয়েছে, এম এ জানতে চেয়েছে, ঠিক আছে, তাহলে এম এর জায়গায় এম এ বসিয়ে দিলাম, আর সি এর জায়গায় 10 আছে, তাই তো? সি কত হচ্ছে তোমার? অ্যাকচুয়ালি আমার 14 হবে না, অ্যাকচুয়ালি একসাথে 140, 1400 হয়ে যাচ্ছে না, 1400 হয়ে যাচ্ছে, 1400 হবে, কিন্তু আমার
প্রশ্নটা দেওয়া ভুল হয়েছে। কেন 11.4? 1400 হবে, এই তো এম এ আছে, এবার এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, 1400 হবে। কিন্তু আমার প্রশ্নটা দেওয়া ভুল হয়েছে, আমি এই সি এর জায়গায় সি এটা আমি বের করতে বললে ভালো হতো। সি এ যদি বের করতে পারতাম তাহলে এম এটা আমার তাহলে লিখতে হতো 10, এটা দিয়ে করো 14 হবে, এম এটা 10 করে দাও। না, এম এ 14 হবে না, এম এ 1400 হবে, আগের যে প্রশ্নটা দিয়েছি সেই অনুযায়ী 1400 হবে। ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 100 আছে তো, সত্যি তো আমি আইকিউ, হ্যাঁ 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 100 আছে তো, ঠিকই বলেছো। দাঁড়া দাঁড়া, ইয়ে বাবা, আমি অঙ্ক ভুল করে ফেলছি, কাণ্ড রে। এম এ জানতে চেয়েছি তাই তো। আচ্ছা, তাহলে দেখো, এই শূন্য কেটে গেল, এই শূন্য কাটলো, ঠিক আছে 14 হবে, ঠিক, আমার প্রশ্ন ঠিকই আছে। ভেরি গুড। দেখেছো, আমি কিন্তু এখানে শুধু জাস্ট আইকিউ সমান সমান এম এ বাই সি এ করে দিচ্ছি, ইন্টু 100 আছে সেটা আমি মানে মাথায় আসেনি, ঠিক আছে, ইন্টু 100 আছে না, 14ই হবে, এই 14ই হবে, ঠিক বোঝা গেল। এইভাবে অঙ্ক বের করতে হবে। হুম। আচ্ছা, আইকিউ, এম এ আর সি এটা কি একটু বলে দিতে হবে। এম এ মানে কি বলতো, মেন্টাল এজ, মেন্টাল এজ, আর সি এ মানে ক্রোনোলজিক্যাল এজ। ক্রোনোলজিক্যাল এজ মানে কি, ধরো কোনো শিশুর বয়স ধরো 14 বছর, তাহলে 14 বছরে 14 বছরটা ওর ক্রোনোলজিক্যাল এজ, মানে ওর প্রকৃত বয়স। কিন্তু কিছু কিছু শিক্ষার্থী আছে যারা কিনা 14 বছরে সে কিন্তু একটু উন্নত বুদ্ধি হওয়ার কারণে, উন্নত মানসিক ক্ষমতা হওয়ার কারণে সে কিন্তু 18 বছর বয়সের ছেলেরা যা সলভ করতে পারে, প্রবলেম সলভ করতে পারে, তার মধ্যে সেই মানসিক ক্ষমতাটা আছে। মেন্টাল এজ, এটাকেই বলা হয় মেন্টাল এজ। মেন্টাল এজ মানে 14 বছরের ছেলে, একটা শিক্ষার্থী যদি 14টা প্রশ্ন পারে, এটাই তার মেন্টাল এজ। 14 বছরের ছেলে যদি 18টা প্রশ্ন করতে পারে, যেটা 18 বছর ছেলে পারা উচিত, তখন সে 14 বছরের ছেলেটার মেন্টাল এজ হয়ে গেল 18 বছর, 14 বছর না কিন্তু, এটাই তার মেন্টাল এজ। এই কারণে কিছু কিছু ক্ষেত্রে দেখবে আমরা, আমাদের থেকে বয়স কম হলেও তারা একটু উন্নত বুদ্ধি হওয়ার কারণে, মেন্টাল এজ একটু বেশি হওয়ার কারণে তারা কিন্তু সমবয়সী ছেলেদের তুলনায় অনেক বেশি এগিয়ে থাকে বিভিন্ন দিক থেকে, পড়াশোনা থেকে শুরু করে অন্যান্য অন্যান্য দাঁড়াও। এবার লেখো বুদ্ধির কয়েকটা বৈশিষ্ট্য লিখে নাও, জাস্ট পয়েন্ট গুলো লেখাবো, বাকিটা বুঝতে হবে। লেখো বুদ্ধির কয়েকটা বৈশিষ্ট্য লিখে নাও। লেখো ডাইভারজেন্ট থিঙ্কিং করার ক্ষমতা, ডাইভারজেন্ট থিঙ্কিং করার ক্ষমতা। 2 নম্বর লেখো সৃজনশীল চিন্তা করার ক্ষমতা। সৃজনশীল চিন্তা করার ক্ষমতা। প্রথম লেখো ডাইভারজেন্ট থিঙ্কিং করার ক্ষমতা।
নেক্সট লেখো সৃজনশীল চিন্তা করার ক্ষমতা। নেক্সট বিমূর্ত 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 চিন্তা করার ক্ষমতা। আচ্ছা নেক্সট এবার লেখো সৃজনশীলতা, লেখো বুদ্ধি ছেড়ে দাও। আচ্ছা বুদ্ধির কয়েকটা অভিক্ষার নাম, বুদ্ধির কয়েকটা অভিক্ষার নাম বলছি। বুদ্ধির কয়েকটা, না এটা দেখো বুদ্ধি হচ্ছে এটা নিয়ে মনোবিদ্যা বিভিন্ন রয়েছে। অনেকে বলছে বুদ্ধি জন্মগত, অ্যাকচুয়ালি বুদ্ধি জন্মগত এবং মানে অ্যাকচুয়ালি হেরিডিটি অ্যান্ড হচ্ছে বংশগত, এবং হচ্ছে পরিবেশের সঙ্গে কিছুটা মানিয়ে নেওয়ার কারণে বা পরিবেশের সঙ্গে খাওয়ানোর পরে আর কি বুদ্ধি কিছুটা অ্যাড হয়। তো বুদ্ধি কিন্তু কেবলমাত্র বংশগত না, বুদ্ধি দুটোই, পরিবেশ এবং বংশগতির মিলিত প্রভাব হচ্ছে বুদ্ধি। দেখো কেন বলছি, বুদ্ধি কিন্তু আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাড়ে, মানে পরিবেশের সঙ্গে তুমি যেমন ভাবে থাকবে, যে পরিবেশে থাকবে, যেমন চিন্তা ভাবনা করবে, সেইভাবে তোমার কিন্তু তোমার বুদ্ধিটা কি হয়, অল্প বেশি মানে গ্রো হয় আর কি, অল্প গ্রো হয় কিন্তু বেশি না। এটা নিয়ে অনেক রয়েছে, বিতর্ক রয়েছে। অ্যাকচুয়ালি এটা সঠিক উত্তর হবে বুদ্ধি হলো বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল হলো বুদ্ধি। আচ্ছা বুদ্ধি রিলেটেড কয়েকটা অভিক্ষা রয়েছে, মানে টেস্ট, একটু লিখে নাও। বিনে সাই 1 নম্বর লেখো, কিছু লেখো অভিক্ষা, বুদ্ধি রিলেটেড কিছু অভিক্ষা। লেখো বুদ্ধি রিলেটেড কিছু অভিক্ষা। এক নম্বর লেখো বিনে সাইমন টেস্ট, বিনে সাইমন টেস্ট 1905। বিনে সাইমন টেস্ট 1905। দু নম্বর লেখো বিনে সাইমন এর দ্বিতীয় পরীক্ষা 1908। বিনে সাইমনের দ্বিতীয় পরীক্ষা 1908। নেক্সট লেখো টারম্যানের, টারম্যান ট্র্যাকারো টারম্যান, টারম্যান টেস্ট অফ ইন্টেলিজেন্স 1916। টারম্যান টেস্ট অফ ইন্টেলিজেন্স 1916। আচ্ছা তোমাদের এক কাজ করি, এটা আমি ছবি তুলে পাঠাই, তোমরা একটু একটু লেখো, ইনফরমেশনটা লেখো তো। জাস্ট কি লিখবে, এই অভিক্ষাগুলো লিখবে, আর কটা প্রশ্ন করা হয় ওটা অতটা গুরুত্বপূর্ণ না, জাস্ট সালটা লিখবে।
যদি লিখতে চাও লিখে নেবে, লাস্টের দুটো বাদ দিয়ে লেখো। আমি একটু আসছি, ঠিক আছে। টেস্টগুলো লিখবে, সালটা লিখবে। যদি চাও ওই কটা অভিক্ষা করেছো ওটা লিখতে পারো, দরকার নেই। ওটা এম এর জন্য গুরুত্বপূর্ণ, এখানে দাগ মারা আছে, ঠিক আছে। এটার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট সালটা আর অভিক্ষাগুলোর নাম। হয়ে গেছে লেখা? হ্যালো রিম্পা, হয়েছে লেখা? এ ভাই, কি অবস্থা এতক্ষণ ধরে বলে স্ক্রিনে কি আছে, কি কাণ্ড! আমি তো গ্রুপে দিয়েছি তো। দেবস্মিতা কি করছো এতক্ষণ ধরে, লেখনি? হায় ভগবান, এ কারা, কেউ লেখনি?
হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তো ভাবলাম কি অবস্থা। ঠিক আছে চল। খুঁজে পাচ্ছ না? না, আপার প্রাইমারি দিইনি, আপার প্রাইমারিতে আমি তো স্কুলে এসআই গ্রুপে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি লিখে নাও। আচ্ছা চলো নেক্সট। এবার চলো ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা। হেডিং করো সৃজন। হুম, কোনটা গো? ও আচ্ছা আচ্ছা, একক, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। দেখো একক, অ্যাকচুয়ালি এটা বলে দিচ্ছি, দেখো অভিক্ষা মানে টেস্ট বুদ্ধির অভিক্ষা প্রথম বিনে, প্রথম বুদ্ধির অভিজ্ঞতা করেন, ঠিক আছে, বিনে সাইমন যেটাকে বলা হয়, ঠিক আছে। বিনে প্রথম, অ্যাকচুয়ালি ইনি হচ্ছে জার্মানির, একটা সমস্যা হয়েছিল জার্মানিতে। জার্মানির প্রেসিডেন্ট বলছে, ভাই আমাদের এখানে সব ছেলেরা এত ফেল করছে কেন, একটু দেখো তো। মানে খুব সমস্যা তৈরি হয়েছিল ওই দেশে আর কি একটা সময়। তো সেই সময় জার্মানিতে, হ্যাঁ জার্মানিতে, তো এই 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 সমস্যা সমাধানের জন্য অনেক ডাক্তারকে দেখানো হলো, অনেক চিকিৎসা করা হলো বিভিন্ন, কেন এই ছেলেরা এত ফেল করছে খারাপ। তো কিছুতেই এর উদ্ধার করতে পারছি না ভাই, ফেল করার কারণটা কি। পরবর্তীকালে একটা বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপক বিনে এবং সাইমনও ছিল, প্রথম বিনে এবং সাইমন, এবং এই বিষয়টাকে দেখভাল করে যে ভাই কেন হচ্ছে। এরা ছিলেন মনোবিদ, ঠিক আছে, সাইকোলজিস্ট। তো এরা হচ্ছে স্বাভাবিকভাবে কেন ফেল করছে তার কারণটা ভেতর থেকে এরা নির্ধারণ করে, মানে মনের মনোবিজ্ঞানের দিক থেকে এই করেন আর কি। তখন আইকিউ এর এটা প্রয়োগ করে মানসিক এজ এবং ক্রোনোলজিক্যাল এজের উপর ভিত্তি করে প্রথম ওই বুদ্ধাঙ্ক নির্ণয় করেন, যে এটার কারণ হচ্ছে এর বুদ্ধি কম, ঠিক আছে। তো প্রথম কোনো একজন ব্যক্তির ওপর যখন এই টেস্ট করা হয় তখন তাকে বলা হয় কি, একক অভিক্ষা। হুম, একক অভিক্ষা। আর দলগত অভিক্ষা মানে কি, একটা দলগতভাবে যখন একটা অভিক্ষা করা হবে, মানে কি একটা প্রশ্ন থাকবে, সেখানে আমরা ধরো 10 জন আছি এখানে, ওই 10 জনের মধ্যে প্রশ্নটা ছুঁড়ে দেওয়া হলো, ঠিক আছে, কে কেমন উত্তর দেবে, যে যত বেশি উত্তর দেবে তার বুদ্ধি তত বেশি। এটা দলগত অভিজ্ঞতা পরে শুরু হয়, অনেক পরে, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, না প্রথম বিশ্বযুদ্ধের সময়। তো প্রথম বিশ্বযুদ্ধের সময় ওই 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়। তো তার আগে তো শুরু হয়ে গেছে বিনে মানে বুদ্ধাঙ্ক নির্ণয় 1905 সালে শুরু হয়ে গেছে, দেখো ওখানে লেখা আছে বিনে সাইমন অভিক্ষা প্রথম টেস্ট 1905। প্রশ্ন ছিল কটা? 30টা প্রশ্ন ছিল, ঠিক আছে। তার পরবর্তীকালে আরো রিভিশন করা হয়, ভাই প্রশ্ন বাড়ানো হোক, ঠিক আছে। তারপর 1908 সালে দ্বিতীয়বার টেস্ট হয়, 58টা মানে প্রশ্ন করা হয়, ওকে। তৃতীয়বার মিনে সাইমন রিভাইজ করে, বলছে ভাই না, আরো 4টে কমিয়ে দেওয়া হোক। 1911 সালে তৃতীয় অভিক্ষা করে, টেস্টের সংখ্যা হয় 54টা। তো এবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখন হচ্ছে সেনাবাহিনীতে ইয়ে লাগবে আর কি, কর্মী লাগবে, মানে নিয়োগ করা হবে আর কি। তো তখন তো নিয়োগ করা হতো, মানে তখন ভাই নিয়োগ করা হবে, প্রচুর পরিমাণে সৈন্য রাখবে। তো একটা টেস্ট নেওয়া হোক, যে মানে আমাদের যেমন এখন পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার মাধ্যমে সব রিক্রুটমেন্ট হয়, পুলিশ রিক্রুটমেন্ট হয়, সমস্ত কিছু। তো এরকম একটা টেস্ট করেছিল। তো এটা হচ্ছে দলগত টেস্ট। দলগত টেস্ট প্রথম আবির্ভাব ঘটে ওই প্রথম বিশ্বযুদ্ধের সময়, ওই আর্মি মানে সেনাবাহিনী নিয়োগের জন্য। তো একটা প্রশ্ন যখন অনেক জনের মধ্যে বিতরণ করা হবে, সেখান থেকে যারা র্যাঙ্ক করবে, যেমন এই পরীক্ষা হয়, এটা হচ্ছে দলগত টেস্ট। বোঝা গেল বিষয়টা? ক্লিয়ার নাকি বলো? ওকে, চলো নেক্সট। আচ্ছা সৃজনশীলতা, এই দেখো সৃজনশীলতাটা কি, এটা হচ্ছে ক্রিয়েটিভিটি। হেডিং করো সৃজনশীলতা, এখানে কয়েকটা বৈশিষ্ট্য লেখাবো আর কয়েকটা টেস্টের নাম লেখাবো, করলে এখান থেকে এটা হয়ে যাবে। দেখো সৃজনশীলতা কথার অর্থ হলো সৃষ্টি করা, ইংলিশে ক্রিয়েটিভিটি, লিখে নাও। মানে সৃজনশীলতা একটা ক্ষমতা, যে যারা যার মাধ্যমে একটা শিশু নতুন বা একটা নতুন এবং নতুন সৃজনশীল ধারণা খুঁজতে মানে তৈরি করতে পারে, এটাই হচ্ছে সৃজনশীলতা। হুম,
সংজ্ঞা লিখে লাভ নেই, পরীক্ষায় আসবে না। জাস্ট সৃজনশীলতা তো সবাই জানো, এখন তো আর বাচ্চা নেই যে সৃজনশীলতা কাকে বলে মুখস্থ করতে হবে, সেরকম কিছু না। আমি পুরো কনসেপ্টটা জানতে হবে, এবং এখান থেকে কি কি পড়বে সেগুলো করলেই হবে, সেগুলো খাতায় পয়েন্ট হবে। এবার কয়েকটা বর্ধিত বুদ্ধি বৈশিষ্ট্য লিখে নাও সৃজনশীলতার। 1 নম্বর লেখো নমনীয়তা। মানে যারা সৃজনশীল তাদের চিন্তা ভাবনা একটু নমনীয় প্রকৃতি, ঠিক আছে। মৌলিকত্ব থাকবে। 2 নম্বর পয়েন্ট লেখো মৌলিকত্ব। মৌলিকত্ব মিনস হচ্ছে অভিনবত্ব, মানে নতুন সৃষ্টি থাকবে যেটা অন্য কারোর সঙ্গে মিল থাকবে না, এটা হচ্ছে কি মৌলিকত্ব, অরিজিনিটি যেটা বলা হয়। মানে সৃজনশীল শিশুরা সবসময় একটা নতুন নতুন চিন্তা ভাবনা করার ক্ষমতা এদের মধ্যে রয়েছে, নতুন কিছু জানার বা নতুন কিছু বোঝানোর চেষ্টা করে এই সৃজনশীল শিশুরা। ক্রিয়েটিভিটি থাকবে। নেক্সট লেখো 3 নম্বর কল্পনা প্রবণ। এরা সবসময় কল্পনা প্রবণ হয়, কল্পনা করে, চিন্তা ভাবনা করে। আচ্ছা, নেক্সট লেখো সমস্যা সমাধান। সমস্যা সমাধান। কৌতূহল। সক্রিয়তা। পরিবর্তনশীলতা। একটা সৃজনশীল শিশু সবসময় পরিবর্তনশীল চিন্তা ভাবনা করে, স্ট্যাটিক না, পরিবর্তনশীল, নতুন নতুন চিন্তা ভাবনা করার ক্ষমতা এদের মধ্যে রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা লিখব এই সৃজনশীলতার কিছু টেস্ট। মানে সৃজনশীলতার নিয়ে আর কি অনেক পরীক্ষা হয়েছে বা অভিজ্ঞা হয়েছে, সেই অভিজ্ঞাগুলো কয়েকটা লিখতে হবে। এটা বেশি নেই, বুদ্ধির থেকে কম আছে। লেখো সৃজনশীলতার অভিজ্ঞা যেটা বিদেশের অভিজ্ঞা, মানে বিদেশিরা যেটা করেছে, ঠিক আছে। 1 নম্বর লেখো সৃজনশীলতার অভিজ্ঞা, পয়েন্ট 1 নম্বর লেখো মিনাসোটা টেস্ট অফ ক্রিয়েটিভিটি। মিনাসোটা টেস্ট অফ ক্রিয়েটিভ থিঙ্কিং লেখো, ক্রিয়েটিভ থিঙ্কিং। আচ্ছা, বানানটা লিখে দেবো। মিনেসোটা টেস্ট অফ ক্রিয়েটিভিটি, না ক্রিয়েটিভ থিঙ্কিং লেখো, ক্রিয়েটিভ থিঙ্কিং। দু নম্বর লেখো টরেন্সি টেস্ট, টরেন্সি টেস্ট অফ ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ থিঙ্কিং। এগুলো সব অ্যাব্রোড, মানে ভারতের বাইরে হয়েছে। এবারে ইন্ডিয়ার কিছু ক্রিয়েটিভ টেস্ট আছে। 1 নম্বর লেখো পাসি, PASSI, পাসি টেস্ট অফ ক্রিয়েটিভিটি। 2 নম্বর লেখো বার্ক, BA
কিউ বেকুয়ার, বেকুয়ার তো, বেকুয়ার মেন্ডি, MEN টেস্ট অফ ক্রিয়েটিভিটি, টেস্ট অফ ক্রিয়েটিভিটি। আচ্ছা, এগুলা করলে আচ্ছা সৃজনশীলতার বৈশিষ্ট্য লিখে দিয়েছি, হয়ে গেছে। আচ্ছা, এই সৃজনশীলতা সম্পর্কে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ব্রেন স্টর্মিং। ওকে, ব্রেন স্টর্মিং। এই ব্রেন স্টর্মিংটা কি একটু বলে দিই। দেখো, ব্রেন স্টর্মিং এই কথাটা প্রথম ব্যবহার করেন ওসবর্ন, মানে আলেক্স আলেক্স ওসবর্ন প্রথম এই ব্রেন স্টর্মিং কথাটা ব্যবহার করেন। অ্যাকচুয়ালি সৃজনশীল শিশুদের মধ্যে এই ব্রেন স্টর্মিং অর্থাৎ সৃজনশীলতা বিকাশের জন্য, এই একটু আগে বলছিলে না যে এটা কি বুদ্ধিটা হচ্ছে কি জন্মগত নাকি পরিবেশ। তো এই ব্রেনস্টর্মিং হচ্ছে এমন একটা পদ্ধতি, এই ব্রেনস্টর্মিং পদ্ধতির মাধ্যমে ক্রিয়েটিভিটি বিকাশ করানো যায়, বুদ্ধি ডেভেলপ করা যায়। ব্রেনস্টর্ম, এই ব্রেন স্টর্মিং বিষয়টা কি, অ্যাকচুয়ালি এটা একটা একটা গ্রুপ, মানে দলগত একটা পদ্ধতি। মানে কি, একটা সমস্যা ছুঁড়ে দেওয়া হলো, তুমি শিক্ষক ক্লাসের মধ্যে একটা সমস্যা ছুঁড়ে দিলে, বলে ভাই এগুলো মানে এরকম না যে ছুঁড়ে দেওয়া হলো, বিষয়টা হচ্ছে তুমি প্রশ্ন করবে যে ভাই এটা সমস্যা কি হতে পারে, এরকম হলো আমি একটু মানে আমি কোথাও যাচ্ছি, যেতে যেতে দেখলাম যে একটা বিপদে পড়েছি, বা রাস্তায় ধস নেমে গেছে আর যাওয়া যাচ্ছে না, তাহলে এই পরিস্থিতিতে তুমি কি করবে, বাড়ি ফিরবে নাকি সেই জায়গায় যাবে, মানে তোমার গন্তব্যস্থলে যাবে। এবার অনেকে অনেক ধরনের মতামত দেবে, তাদের চিন্তা ভাবনা। অনেকে বলবে যে স্যার বাড়ি চলে যাবেন, দরকার নেই ওখানে যেয়ে। ঠিক আছে, অনেকে বলবে স্যার একটু ওয়েট করতে হবে, ওয়েট করে যখন আহ, বৃষ্টি থেমে যাবে তখন সমস্ত কিছু আস্তে আস্তে স্বাভাবিক হবে, তারপরে যাবেন। অনেকে আবার বুদ্ধি দেবে আহ, যে ওখানে কাছাকাছি ওখানে স্টে করে যাবেন কিছুদিন, স্টে করে তারপরে স্বাভাবিক হয়ে গেলে ওখানে 2-4 দিন ওখানে একটু স্পট ওখানে থেকে ওখানে পার্শ্ববর্তী এলাকায় একটু দেখে নিয়ে স্বাভাবিক হলে পরের দিন বা 2-1 দিন পরে আবার অন্য জায়গায়, যে জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করে সেই জায়গায় যাবেন। তো এরকম মানে সমস্যা কিছু দিতে হবে যেগুলো তারা সমাধান করবে, গ্রুপ মানে দলগত ভাবে দলের সদস্যদের মধ্যে তারা আলোচনা করবে, চিন্তা ভাবনা করবে, করার পরে একটা সিদ্ধান্তে উপনীত হবে, এটাই হচ্ছে ব্রেনস্টর্মিং। ঠিক আছে, লিখে নাও। আচ্ছা, নেক্সট। ব্রেনস্টর্মিং হয়ে গেল। কোনগুলো, মানে টরেন্সি টেস্ট অফ ক্রিয়েটিভিটি? আচ্ছা, আচ্ছা আগের দিন এরকম এরকম প্রশ্ন ছিল আগের দিনে না? হুম, আচ্ছা আচ্ছা, ইন্টেলিজেন্ট টেস্টের সঙ্গে যুক্ত নয়। আচ্ছা, আমি প্রশ্নটা বের করছি, দাঁড়াও। স্পিয়ারম্যানের দ্বিউপাদান পেরেছো, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে ভাইগৎকির থিওরি, এই থিওরিগুলো করানো হয়নি। আচ্ছা, আচ্ছা বলছে দি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল প্রডিউস, এটা অবশ্যই গ্রোথ হবে, বোধ করেছে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট।
হু ইজ দ্য ক্লাস পায়োনিয়ার অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি? তো অবশ্যই প্যাভলভ হবে ক্লাসিক্যাল করেন্ট। নেক্সট, হু অ্যামং দি ফলোইং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ ডেভেলপমেন্ট অফ টেস্ট অফ মেজারমেন্ট ক্রিয়েটিভিটি? বলো এবারে কি হবে? এবার তোমার আমি আজকে যা লিখে দিলাম সবই পারবে। দেখো ক্রিয়েটিভিটির টেস্ট কোনটা নয়, দেখো এখানে যে অপশনগুলো দিয়েছে, টরেন্সি টেস্ট অফ ক্রিয়েটিভিটি তোমরা জানো, ঠিক আছে। পাসি, পাসি আজকে লেখালাম, এই তো পাসি কোথায় গেল, এই তো দেখো পাসি টেস্ট অফ ক্রিয়েটিভিটি, এটা টেস্টের মানে সৃজনশীলতার সঙ্গে যুক্ত। আর টরেন্সি টেস্ট অফ ক্রিয়েটিভিটি এটাও সৃজনশীলতার সঙ্গে যুক্ত। এখানে বলছে হুইচ অফ দি ফলোইং ইজ নট মানে নট অ্যাসোসিয়েটেড উইথ ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ টেস্ট, ক্রিয়েটিভিটি টেস্ট কোনটা নয়। আচ্ছা এবারে ওপরটা আছে মেহেদি, এই মেহেদিও একটা মানে এটাও একটা টেস্ট অফ ক্রিয়েটিভিটি টেস্ট। আর লাস্টে দেখো গার্ডেনার, তো গার্ডেনারটা কি? আমরা তো গার্ডেনারও পড়েছি, গার্ডেনার আগের দিন পড়েছি, এর আগের দিনে ক্লাসে পড়েছি। বলো তো গার্ডেনারের এটা কিসের থিওরি? ইন্টেলিজেন্স। তাহলে কোনটা হবে উত্তর? তুমি ধরো তিনটে জানো আর একটা জানো না, তুমি তো বুঝতেই পারছো গার্ডেনার ইন্টেলিজেন্সের সঙ্গে যুক্ত, তাই না? আর বাকি এই দুটো তো বুঝে গেলে, টরেন্সি টেস্ট আর পাসি টেস্ট, এটা ক্রিয়েটিভিটি টেস্ট। তার মানে উপরেরটা হবে না, এটাই তো মানে উপরেরটাও একটা ক্রিয়েটিভিটি টেস্ট। হ্যাঁ, এটা গার্ডেনার, গার্ডেনারটা হচ্ছে বুদ্ধির অভিজ্ঞতা, তাহলে সেই কারণে উত্তর উত্তর বুদ্ধি হবে, গার্ডেনারই হবে। বোঝা গেল তো নাকি সাহিদ? এটাই বলছো তো, এই প্রশ্নটা বলছো তো? আগের দিনে এটা করেছিলে ঠিকঠাক নাকি? এই উত্তরটা করতে পেরেছিলে নাকি? হ্যাঁ, তা এবার যে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে নাকি বলো আজকের এই ক্লাসের পর? কারণ আজকে তো টেস্ট, এই দেখো ইন্টেলিজেন্ট টেস্টের সব টেস্ট লিখে দিলাম, কোনগুলো টেস্ট হয়, ক্রিয়েটিভিটির সব টেস্ট লিখে দিলাম। তো এইখান থেকে প্রশ্ন এরকমই হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। রেভেন, হ্যাঁ রেভেন প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স স্কেল, হ্যাঁ। আচ্ছা ওই পার্টটা একটু, হ্যাঁ ঠিকই বলেছো, ওটা দলগত অভিক্ষা আর হচ্ছে একক মানে দলগত অভিক্ষায় ওটা এখানে নেই। টেস্ট, আচ্ছা ওগুলো যেটা বলছো না, ওগুলো হচ্ছে উম, বুদ্ধির না, ওগুলো হচ্ছে পার্সোনালিটি টেস্ট, পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে। যেমন হচ্ছে ভোকেশনাল ইন্টারেস্ট টেস্ট, পার্সোনালিটি টেস্ট, ডিয়ার ডিয়ারবোন টেস্ট, এটা হচ্ছে কিছু অভিক্ষা রয়েছে দলগত অভিক্ষা, রেভেন প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স টেস্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে কিছু বুদ্ধির আছে, সেটা হচ্ছে উম, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন একটু লিখে নাও তো এগুলো, এগুলো আমি স্কিপ করে গেছিলাম। লেখো আর বুদ্ধির আরো কিছু অভিক্ষা লেখো। এক নম্বর লেখো রেভেনের প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স টেস্ট, রেভেন প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স টেস্ট। রেভেন, রেভেনের, রেভেনের প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স টেস্ট। হয়েছে? নেক্সট লেখো ডিয়ার বর্ন, 1029 থেকে ডিয়ার বর্ন, ডিয়ার বর্ন
এর ফর্ম ফয়রা ফেলা মো ফর্ম বোর্ড বাউকার ড বোর্ড টেস্ট। এটা অবাচনিক অভিক্ষা, একটু ড্যাশ দিয়ে লিখো অবাচনিক অভিক্ষা। মানে কি এখানে কোনো প্রশ্ন হবে না, জাস্ট দেখে দেখে বলতে হবে। মানে যারা বোবা তাদের জন্য এই ধরনের টেস্ট করা হয়ে থাকে, অবাচনিক টেস্ট। ডিয়ার বন 1029 টাকার ডিয়ার বন দন্তে নৈরেপ ডিয়ার বন ফর্ম ফয়রা ফেলা মো ফর্ম বোর্ড বউকার ডয়রেপ বোর্ড অভিক্ষা। নেক্সট লেখো ক্যাটেল। ক্যাটেলের এ ফর্ম ও বি ফর্ম টেস্ট। ক্যাটেলের এ ফর্ম ও বি ফর্ম টেস্ট। এ ফর্ম ও বি ফর্ম টেস্ট। হুম নেক্সট গুড এনাফ গসুড গুড এনাফ। গুড এনাফ। গুড এনাফের ড্র 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 মেন মেন ময়কা দন্ত মেন টেস্ট। আচ্ছা এটা লিখো আর্মি জেনারেল ক্লাসিক্যাল টেস্ট। আর্মি জেনারেল ক্লাসিক্যাল টেস্ট। বেশ এই কটাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বুদ্ধির অভিক্ষা কত সালে প্রবর্তন করা হয় যদি প্রশ্ন করা হয় কি বলবে?